হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সরঋতু.com-এর পক্ষ থেকে আমি আমির হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এই মুহূর্তে আমার নার্সারি ভিডিও যেখানে বসে দেখছেন, আমি সবাইকে সরঋতু.com-এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। তো ভিউয়ার্স, আজকে আমি নার্সারির আরও একটি 12 মাসি আমের চারার পরিচয় আপনাদেরকে করাই দেব। তো তার আগে একটু কথা বলে নেই। যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আমরা আপলোড করার সঙ্গে সঙ্গে ফ্রিতে আপনি দ্রুত পেয়ে যান। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে আমার এই নার্সারিতে এই চারাগুলো দেখতে পাচ্ছেন আমার হাতে, এই চারাটি এটি হচ্ছে 12 মাসি জাত আরেকটি, এটা আমাদের দেশীয় জাত। এটি হচ্ছে বাড়ি 11 আম। এই বাড়ি 11 আমের জাত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আবিষ্কৃত আরেকটি উদ্ভাবনীয় ফল। তো এই ফলটি এটা অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি। ফলটি একটু গাঢ়, ভিতরে একটু গাঢ় রঙের হয়ে থাকে এবং খুব মোটামুটি লম্বাটে হয় ফলটি। আমটা আপনাদের লম্বা হবে 11.3 সেন্টিমিটার পর্যন্ত এই আমটি লম্বা হয়ে থাকে এবং ফলটা যে লম্বা হয় এবং এর ওজনটি হচ্ছে 300 থেকে 350 গ্রাম। কাঁচা আমের রং হালকা সবুজ হবে এবং পাকলে এর গায়ের রং হবে হলুদ বা সবুজ। তো ভিউয়ার্স, গাছটি যে লম্বা হয় 6 থেকে 7 ফুট পর্যন্ত। তো 6 থেকে 7 ফুট পর্যন্ত এই গাছটি যে লম্বা হয়, তো এর কোনো অংশে আপনারা দেখতে পাবেন কোথাও আমের মুকুল, আবার কোথাও কাঁচা আম, কোথাও আবার পাকা আম। এই ভিন্ন রকম, অর্থাৎ কাটিমো জাতীয় আমের মতোই অনেকটা। তো ভিন্ন জাতীয় মোটামুটি এই যে একটি গাছে বিভিন্ন ধরনের ফল, আপনাদের কখনো ফুল, কখনো কাঁচা আম, কখনো পাকা আম। তো এটি একটি আমাদের বাংলাদেশের কৃষি যারা গবেষণা করেন, কৃষি বিজ্ঞানীরা, তাদের আরেকটি কষ্টের ফসল, সেটি হচ্ছে এই বাড়ি 11 জাতের আম। তো ভিউয়ার্স, আমটি যে বলছি আমি খুব সুস্বাদু এবং মিষ্টি, ফলের শ্বাস গাঢ় হলুদ এবং একটু আঁশ আছে ভিতরে, তো একটু আঁশ আছে। তো ভিউয়ার্স, একটি গাছে বছরে প্রায় 50 কেজি পর্যন্ত এই আম হয়ে থাকে একটি গাছে। 50 কেজি আম মানে অনেক কিছু। যেহেতু আমগুলো অনেকটা লম্বা, সেহেতু ওই 50 কেজি আম একটি করে গাছে, যেহেতু গাছটি উঁচু হয় আবার 6 থেকে 7 ফিট। তো এই গাছটি বীজ থেকে উৎপাদন করা যায়, আবার কলম থেকে উৎপাদন করা যায়। তবে বীজের গাছে ফলনটা একটু কম হয় আর কলমের গাছে প্রচুর ফলন হয়। তো ভিউয়ার্স, তো এই বাংলাদেশের যে উদ্ভাবনের একটা এই আবিষ্কার, কৃষির আবিষ্কার, এই বাড়ি 11 জাতের আম, এই আমটি চাষ করতে আপনারা তেমন কষ্ট লাগবে না। অন্যান্য আম যেভাবে আপনারা চাষ করেন ঠিক একই পদ্ধতিতে এই আমটিও চাষ করা যাবে। আবার বাসাবাড়িতেও যারা ছাদ বাগান করেন শহরে, এই ছাদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছ আপনারা যে রোপণ করেছেন টবে, ঠিক এই যেহেতু এই গাছটিও বাড়ি 11 জাতের আম, যেহেতু 6 থেকে 7 ফিট লম্বা হয়, তো এই চারাটিও আপনারা কিন্তু টবে চাষ করতে পারবেন। আর টবে চাষ করার আগে টব প্রস্তুত করে নেবেন। টব 10 বাই 10 মাপের একটা টব যদি রেডি করেন, ঠিক ওই টবেই চাষ করা যাবে। আর সামান্য কিছু জৈব সার, কিছু খোলের গুঁড়ো এই পরিমাণ যদি আপনারা ব্যবহার করে এই গাছটি রোপণ করেন, তো ফলন অত্যন্ত ভালো হবে। আর যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন, দেশের অভ্যন্তরে নিজের জায়গা জমি আছে অথবা লিজ নিচ্ছেন, হ্যাঁ, এভাবে যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন, তারা ঠিক একটি আমের গাছ থেকে আরেকটি গাছ যে দূরত্ব রোপণ করবেন তার আগে জমিটি নির্বাচন করবেন। বেলে দোআঁশ মাটি অবশ্যই, অর্থাৎ অত্যন্ত বালুও নয়, আবার বেশি নরম মাটিও নয়, এই ধরনের মাটি আপনারা, অর্থাৎ
বেলে দোআঁশ মাটি যেটা নির্বাচন করতে হবে, এ ধরনের মাটি নির্বাচন করার পরে জমিটি 6 থেকে 7টি চাষ দেবেন। চাষ দিয়ে যখন 6 থেকে 7টি চাষ দেবেন জমিটিতে, তখন কিন্তু জমি কিন্তু উর্বরা হয়ে যাবে এবং ওই জমিতে আপনারা কিছু পারলে শুকনো গোবর ব্যবহার করবেন আর কিছু জৈব সার ছিটিয়ে দেবেন, আর কিচ্ছু লাগবে না। তো ওই জমিটি চাষ করার পরে 6 থেকে 7টি চাষ করার পর 3 থেকে 4 দিন পরে আপনারা ওই জমিতে এই চারাগুলো রোপণ করবেন। তো একটি চারা থেকে আরেকটি চারা 8 ফিট দূরত্বে রোপণ করবেন, তাহলে ফলনটা বেশি হবে। যদি চারার দূরত্ব যদি একটু ঘন হয় তাহলে কিন্তু ফলনটা কম হবে। একটু যাতে করে 8 ফিট দূরত্বে রোপণ করলে এই চারাটিতে প্রচুর পরিমাণ ফল পাওয়া যাবে। তো ভিউয়ার্স, এই চারা রোপণ করার পরে আপনারা জমি পরিচর্যা করবেন। এই চারা, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই পাতাগুলো যেভাবে মসৃণ, কোনো পোকামাকড়ের আক্রমণ নেই, একদম ফ্রেশ পাতা। গাছটি আপনারা রোপণ করলে অবশ্যই আপনাদেরও এই গাছকে একটু যত্ন বা পরিচর্যা করতে হবে। এই পরিচর্যা করতে গিয়ে অনেক সময় দেখা যাবে যখন নতুন এখান থেকে নতুন ডগা গজাবে, আপনারা খেয়াল করবেন জমিতে যখনই দেখবেন পাতা কাটতেছে কোনো লেদা পোকা অথবা কারেন্ট পোকা জাতীয়, এই পাতাগুলো যদি কাটা দেখেন তাহলে বুঝবেন যে আমাকে কীটনাশক স্প্রে করতে হবে। তখন আপনারা কীটনাশক জমিতে স্প্রে করবেন, তাহলে পাতা, সব পাতা এরকম থাকবে, মসৃণ থাকবে, কোনো পাতাতেই আপনার পোকার আক্রমণ হবে না। আর যখন ফল আসবে, যেহেতু বছরে 3 বার ফল দেয়, এই আপনাদের নভেম্বর থেকে, এই গাছটিতে নভেম্বর থেকে আপনার ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই গাছে মুকুল পাবেন। আবার মার্চ মাস থেকে জুন জুলাই এই সময়টাতে আপনারা এই গাছ থেকে ফলন পাওয়া যাবে। ঠিক ফল পাকার সময় ওইটাই মার্চ থেকে জুন জুলাই। আবার মুকুল পাওয়া যায় হচ্ছে আপনাদের নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গাছে মুকুল থাকবে। তো এই যে সময়টা, এই সময় যখন গাছে মুকুল আসবে তখন আপনাদের খেয়াল রাখতে হবে যাতে কোনো কীটনাশক বা কোনো পোকামাকড় আক্রমণ না করে গাছের ফলনে, মুকুলগুলো যেন সঠিক থাকে। মুকুল যখন আসবে ঠিক ওই সময়ে একটু কীটনাশক স্প্রে করবেন। আবার যখন মুকুল থেকে আমে রূপান্তরিত হওয়ার সময়, ঠিক ওই সময়ে যখন ছোট ছোট আম দেখা যাবে, ওই সময় একটু কীটনাশক স্প্রে করবেন। আর বেশি কিছু নয়, কোনো ভিটামিন বা কোনো অন্য কোনো, মানে অনেক আমরা যারা চাষি আছি অনেকে মনে করি যে আম দ্রুত বাড়ুক, এই ধরনের দ্রুত ফলন পাওয়া যায়, এরকম বেশি আশা করতে যে দেখা যায় যে ফলনটা আমরা কিন্তু এই কীটনাশকের মাধ্যমে নষ্ট করে ফেলছি। তো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে মুকুল থেকে আম হওয়া পর্যন্ত এই সময় শুধু কীটনাশক ইউজ করবেন, আর কিচ্ছু না। অন্য কোনো ভিটামিন জাতীয় ওষুধ আপনারা স্প্রে করবেন না, করলে তখন হয়তোবা হিতে বিপরীত হয়ে যাবে, তখন ফলনটি পচে যেতে পারে। আর যখন আমগুলো হবে, গাছে যখন মোটামুটি প্রচুর পরিমাণে আম ধরবে, তখন ঠিকই আমগুলো যখন একটু বড়, ঠিক এই সাইজ হয়ে যাবে, তখন যদি আপনারা পারেন যাতে আমের কালারটা স্পষ্ট এবং সুন্দর থাকে, মসৃণ থাকে, আর গায়ের রং সুন্দর থাকে, সেজন্য আপনারা যদি পারেন তাহলে ওই বাজারে পলি ব্যাগ পাওয়া যায়, পলি ব্যাগ দিয়ে মুড়িয়ে দিতে পারেন। তাহলে মুড়িয়ে দিলে আপনাদের আমের কালারটা সুন্দর থাকবে, তাহলে কোনো সমস্যা হবে না, পোকা আক্রমণ করতে পারবে না। তাহলে আপনারা এইভাবে আমের পরিচর্যা করবেন। তারপরেও যদি এই আমের পরিচর্যা করতে যে আপনাদের সমস্যা বা কোনো জানার বিষয় থাকে, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় কিন্তু কৃষি অফিস আছে, আপনারা সবাই জানেন। এই কৃষি অফিসে যদি যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন, আমরা যদি তাদের একটু শরণাপন্ন হই, আমি এই আমের চাষ করতে যে আমি অনেক সময় বুঝতেছি না কি করা যায়, এই মুহূর্তে আমার আমের এই সমস্যা, এটা কি করলে ভালো হয়। তো আমার মনে হয় যারা কৃষি অফিসার আছেন তারা আপনাদেরকে কখনো খারাপ বুদ্ধি দেবেন না, ভালো পরামর্শ দেবেন, যাতে করে এই আম চাষ করে আপনি স্বাবলম্বী হতে পারেন। তো তারপরেও যদি আপনারা মনে করেন যে আরও কিছু বিস্তারিত জানার জন্য আগ্রহী থাকেন, যে আম সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো, তাহলে ভিজিট করুন www.sororitu.com।